এই তি 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 তি, আয় আয় আয়, তি 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 তি, আয় আয়, তোরা সব চালগুলো খেয়ে নে। যাই, ওদিকে আবার গরুটাও খিদের জ্বালায় চেল্লাচ্ছে। গরুটিকে তাড়াতাড়ি করে গিয়ে খেতে দিই। এই তো সংসারের অবস্থা। তোকে যে ঠিকঠাক দুবেলা খেতে দেবো সেটাও তো পারি না। এই নে, এই ঘাস কটা তুই তাড়াতাড়ি করে খেয়ে নে। কই গো গিন্নি, তাও দেখি ঘরে কি খাওয়ার আছে। খেয়ে দে, একটু মাঠের দিকে যাই। ঘরে তো খাওয়ার মতো কিছুই নেই গো, শুকনো মুড়ি ছাড়া। এতে কি তোমার পেটটা ভরবে? ও, তা বেশ, যখন শুকনো মুড়ি আছে তাই দাও। একটু জল দিয়ে ভিজিয়ে খেয়ে নি সেটা। সবই আমার পোড়া কপাল গো গিন্নি। না পারি বেশি টাকা রোজগার করতে, না পারি তোমাদেরকে দুবেলা ঠিকমতো ভালো খেতে দিতে। তুমি এত চিন্তা কেন করো বলো তো? আমরা মোটামুটি বেশ ভালোই আছি। হয়তো আমাদের একটু কষ্ট হয়, তাতে কি হয়েছে? সময়টা তো কেটে যাচ্ছে। ওপরওয়ালা যদি কোনো একদিন মুখ তুলে চাই, তাহলে ঠিক একদিন আমাদের এই দুঃখ কষ্ট শেষ হয়ে শান্তি ফিরে আসবে। হ্যাঁ গিন্নি, তা ঠিক, কিন্তু এই দিন যে কবে আসবে। মাঝে মাঝে তোমার দিকে আর ছেলে মেয়ের মুখের দিকে তাকালে আমার খুব কষ্ট হয়। ঠিক আছে, তাহলে উঠি এবার, অনেক দেরি হয়ে গেল। একটু ক্ষেতের দিকে যাই তাহলে এবার। এই বলে রামকিশোর মাঠের দিকে রওনা দেয়। ওমা, দেখো না, আমাদের মুরগিতে একটা ডিম দিয়েছে। ডিমটা সাবধানে নিয়ে গিয়ে ঢপের মধ্যে ভরে রাখ। মা, বোন কোথায় গেছে গো? এ তো অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না। দেখ বাইরে, কোথাও খেলছে হয়তো। ঠিক আছে মা, আমিও তাহলে একটু খেলতে গেলাম। ঠিক আছে যা, কিন্তু বেশি দেরি করিস না একদম। ঠিক আছে। উফ, এই দিন দিন কি রোদটাই না পড়ছে। এত রোদ গরম পড়লে খেতে কাজ করা একেবারে অসম্ভব হয়ে পড়বে। এই রোদে আর কাজ করা যাচ্ছে না। এবার বাড়ির দিকে যাই গিয়ে একটু। রামকিশোর মাঠের কাজ শেষ করে বাড়ি ফিরে এলো। এই কোথায় গেলে গো গিন্নি? এক গ্লাস জল দাও দেখি, তেষ্টা পেয়েছে যে। তাড়াতাড়ি তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাওয়ার বাড়ছি। ঘরে মধু আর রাঙা তোমার জন্য না খেয়ে বসে আছে। এবারেও চাষের জমিতে তেমন একটা লাভ দেখতে পাচ্ছি না। ভাবছি গরুটাকে এবার বেচে দেব। গরু বেচে দিলে তুমি ভোরবেলা কার সাথে কথা বলবে গো? ও তো শুধু গৃহপালিত পশু না, আমাদের পরিবারেরই একজন। তা না হলে তো আমি কোনো উপায় দেখতে পাচ্ছি না গিন্নি। নইলে তো তোমাদের সবাইকে নিয়ে আমাকে পথে বসতে হবে। তুমিও কি সব চিন্তা করো না? দরকার হলে আমি জমিদার বাড়িতে গিয়ে চাকরের কাজ করব, কি তুমি গরুটাকে বেচে দিও না। এইসব বলিও না গিন্নি। আমি বেঁচে থাকতে তুমি অন্য কারো বাড়িতে কাজ করবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এই পরিবার ঘর সংসারের চিন্তায় যে চোখে ঘুমও আসছে না। আর যাই হোক, আমাকে কিছু একটা করতেই হবে। কি গো, তুমি এখনো ঘুমোওনি? না গো গিন্নি, আমার যে ঘুম আসছে না। ঘুমিয়ে পড়ো, অত চিন্তা করিও না তুমি, তখন যে শরীরটা খারাপ করবে। রাত অনেক হলো, এবার শুয়ে পড়ো। পরের দিন সকালে রাঙা দেখতে পেল তাদের বাড়ির পেছনের দাওয়ায় এক পুরনো কলা গাছের আগায় দেখলো একটা বড় মোচা। আরে, কলা গাছে তো একটা মোচা হয়েছে দেখছি। মোচাটা তো বেশ বড় আকারের। যাই, মাকে এই কথাটা আমি এক্ষুনি গিয়ে জানাই। মা, ও মা, কি হলো রে রাঙা, অত চিল্লাচ্ছিস কেন? আমি আমাদের বাড়ির পিছনে সেই পুরনো কলা গাছটাতে দেখলাম একটা বেশ বড় আকারের মোচা হয়েছে। ওটা পেরে তুমি রান্না করো না মা আজকে। আমার মোচার ঘন্ট খেতে খুব ইচ্ছে করছে মা। এই কথা শুনে সুচিত্রা একটুও দেরি করলো না। সে তৎক্ষণাৎ সেই কলা গাছের কাছে পৌঁছালো। গাছটাতে তো কোনোদিন মোচা ধরে না, হঠাৎ করে মোচা ধরেছে। যাক বাবা, ভালোই হলো, আগে মোচাটাকে পেরে নিই। যাই, এবার রান্নাঘরের দিকে যাই।
এরপর সুচিত্রা সেই মোচাটি তার সাথে আরেকটি কলার পাতা কেটে নিল। মোচাটাকে বেশ ভালোভাবেই রান্না করতে হবে। কাঁচা লঙ্কা আর নারকেল বাটা দিয়ে মশলা বানাতে হবে আমাকে। মা, কি রান্না করছো গো তুমি? এত সুন্দর যে গন্ধ বেরোচ্ছে। এটা তো এখন বলা যাবে না, একেবারে খাওয়ার সময় দেখে নিবি। যাক বাবা, আজকে অর্ধেক ক্ষেত মতো ধান কাটা শেষ হলো। বাকি অর্ধেক ধান কাল না হয় কাটবো। আজকে না হয় আমি একটু বাজারের পথ দিয়ে বাড়ি ফিরবো। এদিকে আবার ধানের দামও যে কেমন চলছে সেটাও তাহলে একটু জিজ্ঞাসা করা হয়ে যাবে। এই বলে রামকিশোর বাজারের পথের দিকে যেতে লাগলো। এবার যে ধানের দাম কেমন হবে কে জানে। সময়টা যা খারাপ যাচ্ছে। যাই হোক, ধানের দামটা যদি এবার একটু বেশি পাওয়া যায় তাহলে গিন্নির জন্য একটা ভালো শাড়ি আর ছেলে মেয়েদের জন্য একটা জামা কাপড় কিনে নিয়ে যাব। বেচারা গিন্নি আমার মুখ ফুটে কোনোদিনও আমার কাছ থেকে কিছু চাই না যে। হে উপরবালা, তুমি একটু দেখো এবার। এ কি গো হারান ভাই, এবছর ধানের দাম কেমন? আরে রামকিশোর দা যে, বেশ ভালো সময় এসেছো। আজকের তাজা খবর আছে গো। এবছর ধানের দাম যে একেবারে আকাশ ছোঁয়া। শহরের বাজারের লোকেরা বেশি দামে চাল কিনতে চায় যে, যদি সেটা ভালো পরিষ্কার আর ভালো চাল হয়ে থাকে তো। কি বলছো গো হারান ভাই, এ তো অনেক খুশির খবর। যাক বাবা, ওপরওয়ালা এতদিন পরে তাহলে মুখ তুলে চাইলেন বলো। আরে হ্যাঁ হ্যাঁ রামকিশোর দা, আর বেশি দেরি করো না। তুমি বরং এক্ষুনি বাড়ি গিয়ে ধান থেকে চাল তৈরি করার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো হারান ভাই, আমি আসছি তাহলে। বেশ বেশ, তবে তাই এসো তাহলে। রামকিশোর বাজারে ধানের দাম শুনে বেশ খুশি হলেন। আজ গিন্নিকে এই খুশির খবর দিয়ে একেবারে চমকে দেব। কই গো গিন্নি, কোথায় গেলে? বাইরে এসো, একটা খুশির খবর আছে যে। কি খবর গো? আরে বলছি বলছি, তার আগে তুমি বরং আমাকে আগে এক গ্লাস জল দাও। খবরটা হলো বাজারে এবার ধানের দাম দ্বিগুণ হয়েছে গো। আর আমাদের কোনো চিন্তা নেই। কি বলছো গো, এ তো সত্যিই খুশির খবর। ওপরওয়ালা তাহলে মুখ তুলে চাইলেন বলো আমাদের দিকে। ঠিক আছে, আর দেরি করো না, তুমি বরং স্নান করে এসো, আমি ঘরে গিয়ে ভাত বেড়ে রাখি। হ্যাঁ হ্যাঁ বেশ বেশ, তাহলে তাই যাও। আজ কি রান্না করেছো গো গিন্নি? আমাদের বাড়ির পেছনের কলা গাছটায় একটি মোচা ধরেছিল, তাই আজকে মোচার ঘন্ট আর ভাত রান্না করেছি। ওই তো দেখছি একটা কলা পাতা রাখা আছে। তুমি বরং আজকে আমাদেরকে সবাইকে ওই কলা পাতাতেই খেতে দাও। হ্যাঁ মা, তুমি বরং আজকে আমাদেরকে কলা পাতাতেই খেতে দাও। বেশ, তবে তাই দিচ্ছি। ওহ গিন্নি, তোমার হাতের রান্নার কোনো জবাব নেই যে। মোচার ঘন্টটা এত সুন্দর হয়েছে যে কি বলবো তোমায়। একেবারে আঙুল চেটে খাওয়ার মতো ব্যাপার যে। তাহলে আর একটু ভাত দিই তোমায়। না না গিন্নি, আমার পেট একেবারে ভরে গেছে। আমি আর ভাত খেতে পারবো না। আমাকে আর একটু ভাত দাও মা। আজকে যে এই মোচার তরকারিটা খুব সুন্দর হয়েছে খেতে। আমাকে একটু দিবে মা? আচ্ছা বাবা, দিচ্ছি। একেই বলে কলার পাতায় মোচার ঘন্ট। আরেকটি দরকারি কথা ছিল গিন্নি, শোনো তাহলে। কালকে আমাদের সব ধান কাটার পরে সেগুলো ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে ফেলতে হবে আমাদের। তারপর সেই ধান থেকে চাল বের করে আমরা চালের প্যাকেট তৈরি করব। এটা তো অনেক ভালো বুদ্ধি, তুমি বরং তাই করো। আমিও তোমার হাতে হাতে কাজ করে দেব। পরের দিন রামকিশোর তার ক্ষেতের সমস্ত ধান কাটা শেষ করে। এরপর সেগুলি পরিষ্কার করে চাল বের করে। গিন্নি, তুমি বরং চালের প্যাকেট তৈরি করো, আর আমি বরং এই চালের প্যাকেটগুলোকে ভালোভাবে সাজাই। এইভাবেই রামকিশোর এবং তার স্ত্রী তারা দুজনে একসাথে পরিশ্রম করে চালের প্যাকেট তৈরি করে এবং রামকিশোর সেগুলি হাটে বিক্রি করে বেশ মোটা টাকা আয় করে। এরপর রামকিশোর তার স্ত্রী ছেলে মেয়ের জন্য একটি ভালো দোকান থেকে জামা কাপড় কিনে বাড়ি যায়। তারপর থেকেই তারা সুখে শান্তিতে একসাথে বসবাস করতে থাকেন।